নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পরপর তিনটে বোমা, ফের বোমাবাজি বীরভূমে, প্রাণ গেল দাপুটে তৃণমূল নেতার। বাঙালি অস্মিতায় ধার দিতে মমতার হাতিয়ার এবার অসম, পাল্টা হিমন্ত বললেন মুসলিম অনুপ্রবেশের কথা। 21শে জুলাই রাস্তায় সমস্যায় পড়লেই ফোন করুন, নম্বর দিলেন কলকাতার পুলিশ কমিশনার। মোদির সভার পরে বেহাল দুর্গাপুরের নেহেরু ময়দান, ধানের চারা পুঁতে প্রতিবাদ তৃণমূলের। দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল মামা ভাগ্নে, শোকের ছায়া জামালপুরে। বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিলে হাত মুচড়ে ভেঙে দেব, বিজেপিকে হুঁশিয়ার মদন মিত্রর। মা কালী ধোকলা খান না, কোনোদিনও খাবেনও না, মোদির কালী নামে বেড়া দিলেন তৃণমূলের মহুয়া। বঙ্গোপসাগরে দানা বাঁধছে ফের নিম্নচাপ, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায়। ঢাকায় আল কায়দা এর পতাকা হাতে মিছিল, স্লোগান উঠল তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। মতুয়া রাজবংশী সম্প্রদায় নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি, মমতার অভিযোগের পাল্টা জবাব বিজেপির। ভর সন্ধ্যায় হাওড়ায় বাস দুর্ঘটনা, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো আহতদের। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। ফের বীরভূম, ফের বোমাবাজি তৃণমূলে, দাপুটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা, মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মল্লারপুরে। মৃত্যু হয়েছে বীরভূমের ময়ূরেশ্বর এক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সাকিলা বিবির স্বামী। অভিযোগ, তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা মারে দুষ্কৃতীরা, গুরুতর জখম হন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মল্লারপুর থানার বিশিয়া গ্রামে একটি মোড়ের কাছে বসেছিলেন বাইতুল্লাহ শেখ। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা মেরে চলে যায়। এলাকার বাসিন্দারাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে সব শেষ। কিন্তু কে বা কারা কোন উদ্দেশ্যে তাকে খুন করলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জোর কদমে ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ। এর পিছনে রাজনৈতিক কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এলাকার বাসিন্দাদের পাশাপাশি কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে। বাঙালি অস্মিতা বনাম বাঙালি অস্মিতা, মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে করা পোস্ট ধরে হিমন্ত স্মরণ করলেন হিন্দু ডেমোগ্রাফির কথা। যে ডেমোগ্রাফি মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামার দিন স্মরণ করেছিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই ডেমোগ্রাফি স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রীও। এদিন নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, এই দেশে বলা আঞ্চলিক ভাষাগুলির মধ্যে বাংলা দ্বিতীয় স্থানে রয়েছে। এই একই ছবি কিন্তু অসমের ক্ষেত্রেও। কিন্তু শান্তিপূর্ণভাবে বসবাস করা সেই নাগরিকগুলিকেই আজ নিজেদের মাতৃভাষা নিয়ে বৈষম্যের মুখে পড়তে হচ্ছে। এরপরেই অসম সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতার দাবি, ওই রাজ্যের বিজেপি সমস্ত সীমা পার করে দিয়েছে। মমতার কথায়, আমি সেই প্রতিটা মানুষের পাশে রয়েছি যারা নিজেদের জাতিসত্তার জন্য লড়াই চালাচ্ছে। তাদের সরকারের বিরুদ্ধে বাঙালি অস্মিতায় আঘাত আনার অভিযোগকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক্স মাধ্যমে মমতার করা পোস্টকে উল্লেখ করে বা সমাজ মাধ্যমের পরিভাষায় রিপোস্ট করে তিনি লিখেছেন, অসমে আমরা কেউ একে অপরের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি না, আমরা শুধুমাত্র প্রতি মুহূর্তে চলা মুসলিম অনুপ্রবেশকে রুখতেই লড়াইয়ে নেমেছি। এই অনুপ্রবেশের ফলে রাজ্যের ডেমোগ্রাফিতে একেবারে বদলে গিয়েছে। নিজ ভূমিতেই হিন্দুরা পরিণত হয়েছে সংখ্যালঘুতে। তার সংযোজন, এই মন্তব্য কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, এটা বাস্তব। সুপ্রিম কোর্টও যার কথা বলেছে। কিন্তু আমরা যখন নিজ ভূমিকেই বাঁচানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছি, তখনই এই অভিযানকে রাজনৈতিক রূপ প্রদান করা হচ্ছে। আমরা কখনো মানুষকে তার ভাষা ও ধর্মের ভিত্তিতে বিভেদ করিনি। সব ভাষাভাষীর মানুষই এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করেন।
সব ভাষাভাষীর মানুষই এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করেন, কিন্তু আমরা যদি নিজেদের সীমান্তকে রক্ষা করতে না পারি এই শান্তি বিঘ্নিত হবে। এরপরেই মমতার বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে হিমন্তের দাবি, আমরা যখন অসমের সংস্কৃতিকে রক্ষার চেষ্টা করছি, দিদি তখন বাংলার ভবিষ্যৎ নিয়ে সমঝোতা করে বসেছেন। ভোট ব্যাংকের জন্য একটি সম্প্রদায়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বঙ্গ বিজেপিতে কোন ঠাসা দিলীপ 21-এর মঞ্চে যোগ দিতে পারেন তৃণমূলে। গত কয়েকদিন ধরে বঙ্গ রাজনীতির অলিতে গলিতে শোনা যাচ্ছিল এমনই জল্পনা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলায়, দিলীপ তখন দিল্লি। এদিন সেখান থেকে ফিরেই নব উদ্যমে মাঠে নামার বার্তা দিলেন একদা বঙ্গ বিজেপির কাণ্ডারি। গতকাল ঘোষণা করে দিলেন 21-এর শহীদ মঞ্চে তিনি যোগ দেবেন ঠিকই, তবে তৃণমূল নয়, খড়গপুরে বিজেপির শহীদ সভায়। এদিন দুর্গাপুরে মোদির সভায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, দল না ডাকলেও বিজেপির সাধারণ কর্মী হিসাবে তিনি প্রধানমন্ত্রী সভায় উপস্থিত থাকবেন, কিন্তু পরে সিদ্ধান্ত বদলান। বলেন, আমাকে কর্মীরা ডেকেছিল তাই যাব বলেছিলাম, কিন্তু পার্টি হয়তো চায়নি আমি যাই, সেজন্য যাচ্ছি না। বিশেষ কাজে দিল্লি যাওয়ার কথা জানান। শনিবার দিল্লি থেকে ফিরে দিলীপ বলেন, আমার মনে হলো আমি গেলে আমায় কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না, সেজন্য যাব না। সেই সময় মাননীয় সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। পাশাপাশি দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কি আলোচনা হলো সে বিষয়ে জানান, রাজ্যের সাংগঠনিক বিষয় নিয়ে কথা হয়েছে, সামনে বিধানসভা ভোট, তার সংগঠন প্রস্তুতি সবকিছু নিয়েই আমাদের কথা হয়েছে। উনি জানিয়েছেন রাজ্যে ফিরে গিয়ে জোরদার লড়াই করুন। নাড্ডা সাক্ষাৎ সেরে বাংলায় কর্মসূচির ঘোষণা দিয়ে দেন দিলীপ ঘোষ। বলেন, বাংলায় প্রায় 250 কর্মী তৃণমূলের হিংসার বলি। 21শে জুলাই খড়গপুরে শহীদ স্মরণ দিবস পালন করে তার শ্রদ্ধা জানাবো। পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টেও 21শে জুলাইয়ের খড়গপুরের গিরি ময়দানে দুপুর 3টে শহীদ স্মরণ দিবস পালনের ডাক দেন দিলীপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনে সভা করেছিলেন গতকাল। সেই সভা শেষের পর থেকে মাঠের পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। প্রধানমন্ত্রীর সভার জন্য মাঠ সম্পূর্ণ নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। এদিন মাঠের জমা জল, মাটির মধ্যে ধানের চারা পুঁতে প্রতিবাদ, বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে মাঠ আবার আগের জায়গায় ফিরিয়ে আনা হবে। দুর্গাপুরের ইস্পাত কারখানার নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোড়া সভা করেন। সেজন্য মাঠে হ্যাঙ্গার ও বিশাল মঞ্চ করা হয়। মাঠের বিভিন্ন জায়গা খোঁড়াও হয়েছিল। দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রীর সভায় জনসমাগমও হয়েছিল। সভা শেষের পর গতকাল দেখা যায় মাঠের বেহাল দশা। বিভিন্ন জায়গায় গর্ত হয়ে জল জমে গিয়েছে। সবুজ মাঠের চেহারা প্রায় সম্পূর্ণই বদলে গিয়েছে। খেলার জগতে এই মাঠের গুরুত্ব যথেষ্ট বেশি। সভার জন্য মাঠ নষ্ট হলো বলে অভিযোগ ওঠে। দিনভর বৃষ্টি হওয়ায় প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর মাঠের অবস্থা একেবারেই ধান জমির আকার নেয়। জল জমে পরিণত হয়েছে জলাজমিতে। এই ইস্যুতে সরব হয়েছে তৃণমূল। আজ তৃণমূলের তরফে প্রতিবাদ জানানো হয়। স্টেডিয়ামের মাঠের হতশ্রী চেহারার প্রতিবাদে এদিন মাঠে গিয়ে ধানের চারা লাগান তৃণমূলের জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ছিলেন তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা। জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ, রঞ্জি ট্রফি থেকে বড় বড় টুর্নামেন্ট এই মাঠে হয়েছে। দুর্গাপুরের ঐতিহ্য বলা যেতে পারে এই নেহেরু স্টেডিয়ামকে। দুর্গাপুরের অন্য জায়গাতেও সভা করা যেত, কিন্তু সেসব জায়গা ছেড়ে খেলার মাঠে সভা করে সব শেষ করে দিলেন। আমরা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে চিঠি করছি, দ্রুততার সঙ্গে আগের ছন্দে নেহেরু স্টেডিয়ামকে ফিরিয়ে দেওয়া না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। পাল্টা কটাক্ষ করেছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের জমিতে প্রধানমন্ত্রী সভা করেছেন, এখনো 24 ঘন্টা পেরোয়নি, মণ্ডপ খোলার কাজ চলছে। তার আগেই তৃণমূলের জেলা সভাপতি এসে ধানের চারা রোপণ করলেন। উনি এখন কৃষিমন্ত্রী হতে চাইছেন, সেই জন্যই এসব করছেন। তিনি আরও বলেন, মণ্ডপ খোলা শেষ হলেই বিজেপি কর্মীরা মাঠকে আগের জায়গায় ফিরিয়ে আনবেন। অতি বর্ষণ, সঙ্গে ডিভিসির ছাড়া জল। দামোদরে স্নান করতে গিয়ে 2 যুবক ও কিশোর স্রোতের টানে তলিয়ে যায়। দামোদরের মাঝিরা একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকি 2 জনকে পারেনি। পরে তাদের মৃতদেহ উদ্ধার হয়। মৃতরা সম্পর্কে মামা ভাগ্নে।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানে। মৃতদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। গতকাল দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পাল্লা ৮ নম্বর ঘাট এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতরা হলো মানিক বারুই, যার বয়স ২৪, ও রাজ মণ্ডল, যার বয়স ১২। বরাত জোরে রক্ষা পেয়েছেন মানিকের বন্ধু বছর ২১-এর রনি বিশ্বাস। ৩ জনেরই বাড়ি মেমারি থানার চাঁচাই এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ৩ জন ভরা দামোদরে স্নান করতে গিয়েছিলেন। একদিকে নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে, অন্যদিকে ডিভিসির ছড়া জলে দামোদরে তীব্র স্রোত রয়েছে। জলে নামার পর তীব্র স্রোতের টানে মানিক ও রাজ ভেসে যেতে থাকেন। তাদের বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন রনি, তিনিও ভেসে যেতে থাকেন স্রোতে। নদীতেই একটি নৌকোয় মাঝি ছিলেন। প্রাণে বাঁচতে রনি চিৎকার করে তাকে ডাকতে থাকেন। সেই মাঝি সেখানে গিয়ে জল থেকে রনিকে উদ্ধার করেন। ততক্ষণে জলে তলিয়ে গিয়েছেন মামা ও ভাগ্নে। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। নৌকো নিয়ে তাদের খোঁজে তল্লাশি শুরু হয় দামোদর নদে। প্রথমে রাজের দেহ উদ্ধার হয়, পরে মানিকের দেহ পাওয়া যায়। মাঝির তৎপরতায় প্রাণে বেঁচে যাওয়া রনি বলেন, একই গ্রামে বাড়ি আমাদের। দুপুরে স্নান করতে এসেছিলাম। দামোদরে ব্যাপক স্রোত, বুঝতে পারিনি আমরা। ওরা দুজন প্রথমে ভেসে যাচ্ছিল। আমি ওদের সাহায্যের জন্য এগিয়ে গেলে আমাকেও স্রোতে টেনে নিয়ে যায়। আমি চিৎকার করলে এক মাঝি নৌকো নিয়ে এসে আমাকে রক্ষা করে। ওরা দুজন তলিয়ে যায়। দুর্গাপুরের নির্বাচনী জনসভায় কালী আর দুর্গার নাম নিয়ে ভাষণ শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মানুষের মন জয় করার এই প্রয়াস যে আসলে নির্বাচনী কৌশল, সেটা এক প্রকার স্পষ্ট। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের সাংসদ বলেন, এখন মা কালীকে স্মরণ করে বাংলার ভোটারদের মন জয়ের চেষ্টা একটু দেরিতেই হলো প্রধানমন্ত্রী মোদীর। মা কালী ধোকলা খান না, কোনোদিনও খাবেন না। ঘটনা হলো, ধোকলা গুজরাতের একটি জনপ্রিয় খাবার, যা মোদীর রাজ্যও বটে। প্রধানমন্ত্রী জয় মা কালী জয় মা দুর্গা স্লোগানকে তার চিরাচরিত জয় শ্রীরাম ধ্বনির থেকে আলাদা মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মহুয়া এর আগেও বিজেপির বিরুদ্ধে খাদ্যাভাস নিয়ে নির্দেশ দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছিলেন। তিনি বারবার বলে এসেছেন, বাংলার অনেক কালী মন্দিরেই প্রসাদ হিসাবে মাছ বা অন্যান্য আমিষ ভোগ দেওয়া হয়, যা গুজরাতের খাদ্য সংস্কৃতি থেকে একেবারেই আলাদা। এর আগেও চিত্তরঞ্জন পার্কের এক মাছের বাজারে ভিডিও ভাইরাল হওয়ার পর তৃণমূল সাংসদ অভিযোগ করেন যে কেউ বিজেপির সঙ্গে যুক্ত থেকে বাঙালি দোকানদারদের হুমকি দিচ্ছিলেন, কারণ ওই বাজারটি ছিল মন্দির লাগোয়া। মহুয়া সেই সময় সোশ্যাল মিডিয়ায় লেখেন, চিত্তরঞ্জন পার্ক একটি বাঙালি পাড়া, বাঙালিরা গর্বিত বেছো। বিজেপি কি এবার আমাদের বলে দেবে কি খাবো, কোথায় দোকান দেব, কখন ধোকলা খাবো আর দিনে 3 বার জয় শ্রীরাম বলবো? তবে বিজেপি ওই ভিডিওকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দেয়। শেখ হাসিনা জামানা অবসানের পরেই মোল্লা মুহাম্মদ ইউনুসের তদারকি সরকারের প্রচ্ছন্ন মদতে নোক দাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে মৌলবাদী ও জঙ্গিরা। গত 11 মাসে তালিবানি বাংলাদেশে এতটাই শক্তিশালী হয়েছে, সন্ত্রাসীরা যে পুলিশের নাকের ডগাতেই নিজেদের জঙ্গি হিসাবে দাবি করে স্লোগান তুলল। আল কায়দার পতাকা হাতে মিছিলও করেছে। আর জঙ্গিদের ওই ডাপাদাপি দাঁড়িয়ে দেখেছে মোল্লা ইউনুসের পুলিশ। কিভাবে খোদ দেশের রাজধানীতেই আল কায়দার পতাকা হাতে স্বঘোষিত জঙ্গিরা বিক্ষোভ করলেন, তা নিয়ে জানতে চাওয়া হলে ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী পাল্টা প্রশ্ন ছুড়েছেন, বাংলাদেশে আল কায়দাকে কবে নিষিদ্ধ করা হয়েছে যে তারা মিছিল করতে পারবে না? একই সঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন, তদারকি সরকার তো সব কট্টর ধর্মীয় সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, ফলে আল কায়দার পতাকা হাতে মিছিলে অন্যায়ের কিছু নেই। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গতকাল শতাধিক জঙ্গির দল খেলাফত প্রতিষ্ঠা, জিহাদ ফরজ ইত্যাদি স্লোগান দিতে দিতে রায়তুল মুকাররম মসজিদের উত্তর দিকের প্রবেশপথের সামনে জড়ো হয়। মিছিলকারীদের হাতে ছিল কালো রঙের পতাকা, যাতে আরবি হরফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ এবং নিচে সাদা গোলাকৃতির ব্যানারে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। মূলত মধ্যপ্রাচ্যের দুই সন্ত্রাসী সংগঠন আল কায়দা ও ইসলামিক স্টেট ওই পতাকা ব্যবহার করে। আল কায়দা ও ইসলামিক স্টেটের পতাকা নিয়ে শুধু মিছিলই করেনি, মিছিলে অংশগ্রহণকারীরা নিজেদের জঙ্গি হিসাবেও সদর্পে ঘোষণা করে। স্লোগান ওঠে, তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। ওই স্লোগান শুনে মসজিদের নামাজ আদায়ে আসা অন্যান্য মুসাল্লি ও আশেপাশের দোকানিরা
হতচকিত হয়ে পড়েন। গত বছরের জুলাইতে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময়ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মদতপুষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা প্রকাশ্যে নিজেদের রাজাকার হিসেবে পরিচয় দিয়েছিলেন। নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ স্লোগান তুলেছিলেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ওই স্লোগান শুনে হতচকিত হয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধের সপক্ষের লোকেরা। টানা 9 মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রাজাকারদের হাতে প্রাণ হারাতে হয়েছিল লক্ষাধিক মুক্তিযোদ্ধাকে, এমনকি ধর্ষিতা হয়েছিল মা বোনদের। একসময় যে রাজাকার শব্দ ছিল বাংলাদেশের কাছে ঘৃণা প্রকাশের ভাষা, সেই শব্দই এখন জাতীয় স্লোগান হয়ে উঠেছে। জাতীয় নাগরিক পার্টির নেতারা মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার পর বাংলাদেশ জিন্দাবাদ বলার পরিবর্তে রাজাকার জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন। প্রকাশ্যে নিজেদের জঙ্গি দাবি করে স্লোগান দেওয়া এবং 2 কুখ্যাত সন্ত্রাসী সংগঠন আল কায়দা ও ইসলামিক স্টেটের পতাকা হাতে মিছিলের বিষয়ে জানতে চাওয়া হলে প্রাক্তন পুলিশ প্রধান সৈয়দ আশরাফুল হুদা রাগঢাক না রেখেই বলেছেন, এটাই তো হওয়ার কথা ছিল। পালা বদলের পরে জঙ্গিদের গণহারে মুক্তি দেওয়া মামলা প্রত্যাহার করেছে সরকার। বর্তমান সরকারের জামানায় জঙ্গি হওয়া অপরাধের নয়, বরং 21শে ও স্বাধীনতা পদক পাওয়ার যোগ্যতার নিদর্শন। ভর সন্ধ্যায় হাওড়ায় বাস দুর্ঘটনা। যাত্রীদের উদ্ধার করে পাঠানো হলো স্থানীয় হাওড়া জেলা হাসপাতালে। জানা গিয়েছে, হাওড়ার 5 নম্বর ফরশো রোডে ঘটে এই দুর্ঘটনাটি। গতকাল সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মারে বেসরকারি মিনিবাসটি। স্থানীয় সূত্রের খবর, কলকাতা স্টেশন থেকে দক্ষিণ হাওড়ার দানেশ শেখ লেনের দিকে যাচ্ছিলেন সেই মিনিবাসটি, কিন্তু তার আগেই মাঝ রাস্তায় বড় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি ল্যাম্পপোস্টে। তড়িঘড়ি সেখানে পৌঁছে যায় কর্মরত ট্রাফিক পুলিশরা। উদ্ধার করা হয় বাসের মধ্যে থাকা যাত্রীদের। গুরুতরভাবে কেউ জখম না হলেও দুর্ঘটনার পর পুলিশের উদ্যোগেই বেশ কয়েকজনকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশি সূত্রে খবর, মোট আহতের সংখ্যা 12। ইতিমধ্যে জেলা হাসপাতালে পাঠিয়ে তাদের চিকিৎসা শুরু হয়েছে। বেশ কয়েকজনের মাথা ফেটেছে, তবে সুযোগ বুঝে দুর্ঘটনার পর বাস ঘটনাস্থলেই ছেড়ে পালিয়ে যান চালক। এখনো পর্যন্ত তার হদিশ পাওয়া যায়নি। অন্যদিকে বাসের পরিস্থিতি বেহাল। অত্যাধিক গতিতে এসে ধাক্কা মারায় সামনের দিকের অংশ একেবারে শেষ হয়ে গিয়েছে বললেই চলে। গোটা দুর্ঘটনার জেরে সাময়িকভাবে থমকে যায় ফরশোর রোডের যান চলাচল। সারানো হয় দুর্ঘটনা কবলিত বাসটিকে। ফাঁকা করা হয়েছে অকুস্থল। ভারতের চিন্তা বাড়ল আরও। চীন শুরু করে দিল তাদের মেগা ড্যামের কাজ। তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উপরে এই বাঁধের কাজ শুরু করেছে চীন। আর এতেই আশঙ্কায় ভারত, কারণ এই বাঁধ তৈরি হয়ে গেলে এবং তা থেকে হঠাৎ জল ছাড়লে অরুণাচল প্রদেশ, অসম সহ উত্তর পূর্ব ভারতের একটি বড় অংশ প্লাবিত হতে পারে, ডুবে যেতে পারে বাংলাদেশও। ভারতে যা ব্রহ্মপুত্র নামে পরিচিত, তাই চীনে ইয়ারলুং সাংপো নামে পরিচিত। চীন থেকে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র ভারতে প্রবেশ করেছে। বিগত কয়েক বছর ধরেই চীন এই বাঁধ তৈরি করার পরিকল্পনা করছিল। এর জন্য বিপুল অর্থ বরাদ্দ হয়ে গিয়েছিল। বেজিং গত ডিসেম্বরে বাঁধ নির্মাণে সবুজ সংকেত দেয়। এরপর গতকাল শনিবার থেকে চীন এই বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে। প্রিমিয়ার লি কুয়াং উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। চীনের দাবি, এই বাঁধ দিয়ে তারা জল বিদ্যুৎ উৎপাদন করবে, যা তিব্বতের বিদ্যুতের চাহিদা মেটাবে এবং চীনের অন্যান্য প্রদেশেও অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই বাঁধে মোট 5টি হাইড্রো পাওয়ার স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে চীনের। এর জন্য প্রায় 1.2 ট্রিলিয়ন ইয়ান অর্থাৎ $167.1 বিলিয়ন অর্থ ব্যয় হবে বলেই অনুমান। এই বাঁধ তৈরি হয়ে গেলে তাতে চীনের উপকার হলেও ভারত ও বাংলাদেশকে তা বিপদের মুখে ফেলে দেবে। চলতি বছরের জানুয়ারি মাসেই ভারত চীনের এই বাঁধ তৈরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। চীনকে অনুরোধ করা হয়েছিল যে তাদের কাজকর্মে যেন ব্রহ্মপুত্রের তীরবর্তী রাজ্যগুলির ক্ষতি না হয়। সেই সময় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছিল যে গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। নিজেদের স্বার্থ রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হতে পারে। সম্প্রতি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও জানিয়েছিলেন, এই বাঁধ তৈরি হয়ে গেলে তা জল বোমার মতো কাজ করবে। অরুণাচল প্রদেশের মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে। যদিও চীন আশ্বস্ত করে জানিয়েছিলেন যে তাদের এই বাঁধে ব্রহ্মপুত্রে কোনো নেতিবাচক প্রভাব অর্থাৎ হঠাৎ প্লাবন বা হরপাবানের মতো দুর্ঘটনার আশঙ্কা থাকবে না। তারা ভারতের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগও রাখবে।
বর্তমানে একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বঙ্গোপসাগরের একটি সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ সারাদিন এবং রাতের দিকে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুপুরের পর বজ্রপাতের প্রবণতা বাড়তে পারে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আজ ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি হতে পারে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। সতর্কতা, ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। বজ্রপাত থেকে সতর্ক থাকতে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা খোলা মাঠে কাজ করেন বা বাইরে যাতায়াত করেন তাদের সাবধানে থাকতে অনুরোধ করা হচ্ছে।